পদত্যাগের ঘোষণা দিলেন দেশ বরেণ্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সাংবাদিকদের সামনে পদত্যাগ পত্রে সই করেন। আমি চেষ্টা করেছি, বাট আমি ব্যর্থ হয়েছি। পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া মোস্তফা সরোয়ার ফারুকী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। শিক্ষার্থী জনতা চরম ক্ষুব্ধ, তারা কঠিন বার্তা দিচ্ছে। বিশেষ করে সমন্বয়ক সার্জিস আলম কঠিন বার্তা দিয়েছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকালকে আমাদের যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম সারোয়ার ফারুকী, তিন বিশেষ সহকারীকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না, কিন্তু তিন উপদেষ্টাকে নিয়ে প্রায় তিনজনকে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এবং একটা লক্ষণ কি দেখছি আমরা, যে সরকারের সাথে ছাত্রদের, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণঅভ্যুত্থানের, তাদের সাথে কি কোনো সংকট তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে? এই উপদেষ্টা পরিষদ হবে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে, যেই চেতনায় সরকার পরিচালিত হবে, যেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠন হবে, যেই চেতনায় ছাত্র সমাজ নতুন একটি দেশ পাবে। আস্তে আস্তে কিন্তু বিপদ চেপে বসছে জাতীয় পার্টির উপর। সর্বশেষ যে খবর, সেই খবরে আরো পরিষ্কার হলো যে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। অবশ্যই কিন্তু দুই উপদেষ্টা পদত্যাগ করেছে। কোন কোন উপদেষ্টাগুলো পদত্যাগ করেছে এবং কোন কারণে করেছে? তাহলে কি শেখ হাসিনা আবার এই বাংলাদেশে আসবে এবং আওয়ামী লীগ কি আগের হাসিতে মেতে উঠবে? সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ওটা তো আগাগোড়া তেলবাজ। আবার কেউ বলছেন না ভাই, তিনি তো তেলবাজ হলে কি হয়েছে, মানুষ ভালো। কেউ বলছে তো হিরো আলম হইলে সমস্যা কি, উপদেষ্টা পরিষদের মধ্যে গেল কমেডি টমেডি করবে। আবার কেউ বলছেন না, দেখেন এটা তিনি ডিজার্ভ করেন। কেউ বলছেন তাহলে তো পিনাকিদারও ডাকতে পারতো, কনক সরোয়ারও ডাকতে পারতো। আবার কেউ বলছেন না না, তিশার স্বামী বলে কথা, একটা প্যাচ লাগছে। গতকালকে আমাদের যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম সারোয়ার ফারুকী আমাদের সকলের প্রিয় একজন কি বলা যায় নাট্য নির্মাতা, সিনেমা টিনামাও বানান, আর সবচেয়ে বড় কথা তিশার হাজব্যান্ড। তো গতকালকে উনি উপদেষ্টা পরিষদের ডাক পাওয়ার পর মজার চলে ফেসবুকে লিখেছিলেন তিনি উপদেষ্টা হতে চাই, এরপরে নাকি ফোন চলে আসছে। তো কেউ বলছেন এত সস্তা নাকি উপদেষ্টা হওয়া। এরপরই ওনাকে নিয়ে সার্জিস থেকে শুরু করে কৌশলে ইশারাঙ্গিতে সবাই, কার নাম মেনশন করছে না, বাট স্ট্যাটাস যেটা দেখলেই বোঝা যায় যে আলোচনায় গোলাম সারোয়ার তিনি পড়ে গেছেন। এমনও হতে পারে যে তিনি তার এই পদ হারাইতেন পারেন, কারণ এমন কিছু ঘটনা আমরা দেখেছি, জনকে নিয়োগ দেওয়া হয়েছে আবার সরাই দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে আবার অন্য জায়গায় লাড়াছাড়া করা হয়েছে। ঘটনা হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকীর আপনার বেশ কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হচ্ছে। একটা 14ই ডিসেম্বর 2015, সেই সময় তিনি লিখেছিলেন, এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, একদম শেখ হাসিনার বোনের ছেলে, অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন ভাই। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে, আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ, এই শক্তি মুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে থাকুক। এখন এই যে অতীতকালে তিনি স্ট্যাটাস দিয়েছেন, এরকম নানা স্ট্যাটাস তার এখন ভাইরাল হতে শুরু করেছে। আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তিনি দুই একটা লাইন লিখেছিলেন, সেটা নিয়ে কিন্তু এখন বিপদে পড়ছেন। তিনি লিখেছিলেন যে 15ই আগস্ট 2017-তে যে ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন, যেমন বঙ্গবন্ধু। আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব, বড় মানুষ সবার হয়। এটা খুবই সুন্দর কথা বলেছেন, বাট আমাদের বাংলাদেশে হিপ্রোক্রেসি মেন্টালিটিতে আমরা যারা সাপোর্টাররা আছি তারা এগুলো স্বীকার করতে চাই না। আমরা যারা আওয়ামী লীগ করি তারা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভাবি সে একজন খুনি, আর যারা বিএনপি করি ভাবি বঙ্গবন্ধু তিনিও একজন খুনি। সামহাও এরকম নানান ধরনের বক্তব্য দিয়ে আমরা বিষয়গুলোকে নিয়ে আসি, দল থেকে এগুলো শিক্ষা দেওয়া হয়। এখন তার এরকম নানান স্ট্যাটাস ভাইরাল হচ্ছে। পাশাপাশি ওনার স্ত্রী সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিশা কয়েকটা ছবিতে নাম ভূমিকায় ভালো ভালো একটা পজিশনে তিনি আপনার অভিনয় করেছিলেন, সেগুলো নিয়েও এখানে নানান ইস্যু আসছে। সবচেয়ে বেশি হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা, বলছে খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন। এটা গতকালকে তিনজন এই উপদেষ্টা নিয়োগের পর। তো কেউ কেউ বলছেন যে সার্জিস আসলে বিষয়টা মোস্তফা সারোয়ার ফারুকীর দিকে ইঙ্গিত করেছেন। তবে সার্জিস এখানে নাম মেনশন না করলে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের আরও 3জন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন। এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আছে এখানে, তার দাবি যে এই সরকারের মধ্যে তেলবাজরাও এখন রয়েছেন। তিনি লেখেন, শুধু একটা বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা, মানে চট্টগ্রাম বিভাগের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আভ্যন্তরীণ কি দ্বন্দ্ব হচ্ছে আমি জানি না, সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, আরও নানান কিছুতে এখানে আসতে পারে। সার্জিসের স্ট্যাটাস কিন্তু এরকমই, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই, তার উপর খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছেন।
মোস্তফা সরোয়ার ফারুকীর এই পদ নিয়ে যদিও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন, তিনিও ধন্যবাদ দিয়েছে। নানান জন থেকে আপনার পজিটিভ আছে, নেগেটিভ আছে, বাট অনেকেই তার এই ফেসবুক স্ট্যাটাসগুলোর জন্য তাকে মানতে পারতেছেন না। তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময়কার ভূমিকা নিয়ে। প্রচুর ছবি, প্রচুর স্টেটাস আমাদের সামনে এসছে। শুধু তাই না, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর 32 নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্টেটাস আমাদের সামনে আসছে। অনেকে সেই স্টেটাসটা নিয়েও তাকে তীব্রভাবে সমালোচনা করছেন। শুধু সেটা না, যেন ফারুকীর স্ত্রী, বিখ্যাত অভিনেত্রী তিশা, তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছেন, তার সাথে শেখ হাসিনার প্রচুর ছবি আছে, এগুলো সব সামনে আনা হচ্ছে। আমরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছি। বলা বাহুল্য যেন ফারুকীর পক্ষে খুব কম সমর্থনই আছে। আমার টেক, আমি আসলে এই ব্যাপারে আর আগাচ্ছি না, আমি জাস্ট কিছু জিনিস একটু রেখে দেই। আমি বলেছিলাম এটা একটা ভিজুয়াল ডায়েরির মতো। আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি আছেন মিস্টার বশির, আকিজ বশির গ্রুপ, এখন এটা ভেঙে হয়েছে। তিনি একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে মেজর সমালোচনা নেই, কিন্তু কেউ কেউ তার এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বলে বলা হচ্ছে। এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস, উনি খুবই বড় ব্যবসায়ী এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নিশ্চিতভাবেই সেই মন্ত্রণালয়ের অধীনে তারও বেশ কিছু ব্যবসা থাকবে, আছে, চোখ বন্ধ করে মোটামুটি বলা যায়। সেটা যদি থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে তাকে যারা চেনেন, ঘটনাচক্রে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, আমার কাছে তাকে একজন সজ্জন মানুষ মনে হয়েছে, এবং ব্যবসা হিসেবে তিনি তো দুর্দান্ত সফল, কোনো সন্দেহ নেই। মন্ত্রী হিসেবেও খারাপ করবেন বলা যায় না হয়তো, কিন্তু যে বললাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা কোনো একটা মানুষকে ওই মন্ত্রণালয়ে দেওয়াটা যে কোনো বিবেচনায় সমালোচনার যোগ্য, এবং অনেকে সেই সমালোচনা করছেন। আরেকজন উপদেষ্টা শপথ নিয়েছেন, জনাব মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, ডিফ্যাক্টো রাজনৈতিক বিশেষ সহকারী ভাবে বলা যেতে পারে, যদিও তার বিশেষ সহকারী সেভাবে বলা হয়নি। আমরা এখন নিশ্চিত নই জনাব মাহফুজ কি বিশেষ সহকারীর জায়গায় প্রধান উপদেষ্টার অফিসেই থেকে যাচ্ছেন কিনা উপদেষ্টা হয়ে, মানে তার পদোন্নতি হয়ে। কারণ আমরা জানি উনি এর আগে সচিব পদমর্যাদায় ছিলেন, এবার উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদায়। তিনি কি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন কিনা, কারণ তার কোনো দপ্তর তাকে দেওয়া হয়েছে সেটা আমরা দেখিনি। আর যদি দপ্তর দেওয়া হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হবে, কারণ তিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন দিকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে তিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডক্টর ইউনূসের উপর, এবং অনেক ক্ষেত্রে তিনি মূলত সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট ডিবেট, বাট দেয়ারস আ ওয়াইড স্প্রেড পারসেপশন। রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে, নিশ্চিতভাবেই করে, এবং এর সাথে খানিকটা আমাদের প্রধান উপদেষ্টারও সংশ্লিষ্টতা আছে। তিনি যারা মাহফুজকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, এই যে আমাদের আপরাইজিং হলো, সেটার পেছনের ব্রেইন হিসেবে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সো সবকিছু মিলে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে। সো তাকে যদি সত্যিকার অর্থে তার অফিস থেকে সরিয়ে একটা ক্যাবিনেটে দেওয়া হয়, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এটাও এক ধরনের বড় পরিবর্তন হিসেবে দেখতে হবে, এবং সেটাও সরকারের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হিসেবে দেখতে হবে, এবং এটা নিশ্চিত হওয়ার পর নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা সমালোচনা আবার হতে পারে। যাই হোক, সম্প্রতি মানে ইনফ্যাক্ট কিছু সময় আগেই, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগেই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। আমি সবার দিক থেকে একসাথে আমি এই স্ট্যাটাসটা দিতে দেখেছি তা নয়, কিন্তু আমি দেখছি যে এখানে একজন এই ছাত্র নেতাদের একজন এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল স্থান রাজু ভাস্কর্য। তার মানে এই যে উপদেষ্টা নিয়োগ হলো, এই স্ট্যাটাস যদি সঠিক হয় এবং এটা যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়, অনেকগুলো প্রশ্ন আসলে এসে সামনে হাজির হয়েছে। আমরা এখনো সবাইকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে একযোগে এটা এখনো স্ট্যাটাস শেয়ার করতে দেখিনি, কিন্তু তাদেরই সিগনিফিক্যান্ট একজন যখন শেয়ার করছে, এটা হালকা করে দেখার স্কোপ নেই। তার মানে তাদের সাথে বলা হচ্ছে, আমি জায়গাটা আবার বলি, অংশীদারিত্ববিহীন, মানে তারা ছাত্র জনতা একটা অংশীদারিত্ব চেয়েছেন। তার মানে তাদের মধ্য থেকে কাউকে উপদেষ্টা হিসেবে, মানে মাহফুজ আলমকে আমরা ওভাবে দেখতে পারি না, কারণ উনি এর আগেই নিয়োগকৃত ছিলেন সরকারে, নতুন করে তার হয়তো পুনর্বন্টন হয়েছে দায়িত্বের, বা একই দায়িত্ব থাকতে পারেন, কিন্তু উনি নতুন নন। তার মানে এখানে যারা গেছেন তাদের মধ্যে ছাত্র জনতা সমন্বয়করা যেটা বলছেন, তাদের মধ্য থেকে কাউকে নেওয়া হয়নি। এটা তার মানে তারা চেষ্টা করেছিলেন, পারেননি, এবং তারা এখন রীতিমতো মুভমেন্টের ডাক দিচ্ছেন রাজু ভাস্কর্যে। বিকেলে তারা সমবেত হবেন। কি বুঝবো আমরা? অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। তার মানে সরকার এখন কি তাহলে ছাত্রদের, সমন্বয়কদের আগের মতো, সরকার বলতে আমি ক্যাবিনেটের কথা বলছি, আগের মতো গুরুত্ব দিচ্ছেন না? যদি না দিয়ে থাকেন, এটা যদি সঠিক হয়, কেন দিচ্ছেন না তাহলে? এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে ডক্টর ইউনূসের দিক থেকে আমরা দেখেছি যে সামহাউ
কিছু ভুল ধারণা তার মধ্যে ছিল, তাকে দেয়া হয়েছিল। আমি আগেও বলেছি যে উনি বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে বহু বছর থেকে খুব ভালোভাবে কানেক্টেড ছিলেন না। উনি এত বড় ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে, তার আন্তর্জাতিক ইস্যুতে, এই আন্তর্জাতিক বিষয়ে তার এত বেশি ইনভলভমেন্ট ছিল, দেশে উনি আসলেও এই ব্যাপারগুলোতে খুব বেশি উনি আসলে জানতেন না। ফলে যেটা হয়েছিল, তিনি তার কথায় বিভিন্ন রিডিং বিটুইন লাইনস বা সরাসরি তার বক্তব্যে অনেক সময় মনে হয়েছিল যে এটা একটা কেয়ারফুলি প্ল্যান্ড মুভমেন্ট এবং মিটিকুলাসলি প্ল্যান্ড, উনি শব্দটাও ব্যবহার করেছিলেন, যেটা ছাত্ররা অর্গানাইজ করেছে এবং করে তারা এটাকে সফল করেছে, একটাকে শেখ হাসিনা পতনের আন্দোলন হিসেবেই করেছে। কিন্তু এটা ছিল না, আমরা কন্টেস্ট করেছি, প্রটেস্ট করেছি দীর্ঘ সময়, যে না, এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং ছিল, যেখানে সমাজের সব মানুষ একত্রে পার্টিসিপেট করেছিল। এবং এটা শুরু থেকে, এই জুলাই মাসের কথা বলছি, কোনোভাবেই এটা শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল না। আর তার চাইতেও জরুরি কথা, দীর্ঘ হিস্ট্রি আছে এই আন্দোলনটা গড়ে ওঠা, শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার বছরের পর বছরের হিস্ট্রি আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে ছাত্রদের গুরুত্বের জায়গা, যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই এই মুভমেন্টে তারা সামনে থাকায় সবকিছু অনেক ফ্যাসিলিটেটেড হয়েছে আনডাউটেডলি। কিন্তু তারাই সবকিছু, এই পারসেপশন থেকে কি সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, সরে আসছেন? এই প্রশ্ন আসতে পারে। ফলে সেই কারণে কি তাদের আগে যে জোর ছিল, আগে যে সক্ষমতা ছিল সরকারের পলিসি পরিবর্তন করার ক্ষেত্রে, পলিসি গ্রহণ করানোর ক্ষেত্রে, সেটা কি কমে যাচ্ছে? সেই কারণে কি তারা মাঠে আসছেন? এটা কি সেটার সিগন্যাল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেটা যদি হয়, এটা এই সরকারের ভবিষ্যতে চলার ধরন অনেক কিছু ডিফাইন করবে। নাম্বার 2 হচ্ছে, এটা কি সবাই চাইছেন না, কেউ কেউ চাইছেন, মানে ছাত্রদের মধ্যে সবাইকে, সমন্বয়করা যারা আছেন সবাই সমালোচনা, কেউ কেউ বিভিন্ন রকম সমালোচনা করেছেন। মুজিবের ছবি মাথার উপরে নিয়ে কেন শপথ গ্রহণ করা হয়েছে সেটা সমালোচনা হয়েছে। উত্তরবঙ্গ থেকে, রাজশাহী, রংপুর বিভাগ থেকে কেন উপদেষ্টা নেওয়া হচ্ছে না, সেগুলো নিয়ে সমালোচনা আছে। তার মানে অস্বস্তি আছে, সংকট আছে। কিন্তু এই যে প্রতিবাদের রাস্তায় নামা, এটাও কি সবাই একসাথে করেছেন? যদি সেটা, আমি অন্তত যখন ভিডিওটা রেকর্ড করছি তখন দেখছি না। যদি একসাথে নামেন, তাহলে তো আমরা বুঝবোই যে সবাই মিলেই আসলে সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছেন। আর যদি একসাথে না নামেন সবাই একত্র, সব সমন্বয়কের নেতৃত্বে, তাহলে আবার বার্তা যাবে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি তাহলে কোনো বিভেদ তৈরি হলো, যে কেউ কেউ এই মুভমেন্টে গেলেন, এটা ডাক দিলেন, কেউ কেউ জয়েন করলেন, কেউ কেউ গেলেন না? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে, যেটা বাংলাদেশের ভবিষ্যতে, এই সরকারের ভবিষ্যৎ, এই সরকার কিভাবে অপারেট করবে, এই সরকারের কাদের প্রভাব বেশি হবে, এবং কাদের প্রভাব বেশি হলে সরকারের ডেস্টিনেশন কেমন হবে, এই সব প্রশ্ন নিশ্চিতভাবে আমাদের সামনে আলোচনা করতে হবে এবং আমাদের একটু সময় অপেক্ষা করা দরকার আছে। দর্শক, আগেই বলেছি, আস্তে আস্তে কিন্তু বিপদ চেপে বসছে জাতীয় পার্টির উপর। সর্বশেষ যে খবর, সেই খবরে আরো পরিষ্কার হলো যে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি। সেটা হচ্ছে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা আসামি। দর্শক, বুঝতে পারছেন, জাতীয় পার্টি এখন আর কোনো রাজনৈতিক সমর্থন পাবে না কোনো পক্ষেই। হ্যাঁ, সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণ অধিকার পরিষদের সাথে। তো তাদের সেই পাল্টাপাল্টি সমাবেশ হয়নি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়, এবং তার প্রতিবাদে তারা সমাবেশ ডেকেছিল। পাল্টা যখন নাকি ছাত্ররা সমাবেশ ডাকে, তখন জাতীয় পার্টি তাদের কর্মসূচি বাতিল করে, বিপক্ষ যারা তারাও তাদের কর্মসূচি বাতিল করে। কিন্তু ঘটনা তো এখানেই শেষ না, এখানে বিএনপি ইনভলভ হয়নি। বিএনপি বলেছে যে তারা এইসবের মধ্যে ঢুকতে চায় না, কিন্তু তার মানে এই না জাতীয় পার্টিকে তারা ক্ষমা করে দিয়েছে, বা জাতীয় পার্টির মতন একটা দলকে তারা সঙ্গে নিতে চায়, তাদের শক্তি বাড়াতে চায়। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা এখন বাঁচতে চায়। কারণ ক্ষমতা ছাড়া আওয়ামী লীগ কখনো, সবসময় তারা পরজীবী। মানে লতা গাছ দেখেন, মানে বড় গাছের পেঁচায় থাকে, তো এটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে একটা লতা গাছ। তো এখন গাছই তো নাই, আওয়ামী লীগ নেই, এখন গাছ হচ্ছে বিএনপি। সেই বিএনপি তো তাদেরকে দেবে না। কিন্তু যদি সর্বশেষ যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের যেই ভূমিকা ছিল, বেশ লম্বা লম্বা তারা কথা বলছিল, সেই কথাটা রেখে যদি তারা একটা বিপ্লব ঘটাতে পারতো, যদি নির্বাচনে অংশ না নিত, তাইলে হয়তো মানে বিএনপি তেমনটা, কিন্তু বেশ নির্বাচনের আগে তাদেরকে একটা স্পেস দিচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা জাতীয় পার্টির ব্যাপারে চিন্তা ভাবনা করি। কিন্তু এটা তো ছিল পুরো একটা অভিনয় হলো যে তারা দেখাচ্ছিল যে আমরা এই চলে গেলাম বিএনপির সঙ্গে, তোমরা আমাদেরকে যদি ভালো টাকা পয়সা দাও, আসন দাও, তাহলে আমরা আসবো। পরে আওয়ামী লীগও তো মানে পাক্কা খেলোয়াড় না, তাদেরকে টাকা পয়সা প্রলোভন দিল ঠিকই, আসনের সংখ্যাও বেশ দেখালো, কিন্তু পরে শেষ পর্যন্ত কিছুই দিল না, অল্প হালকা পাতলা কিছু দিয়ে কোন রকম একটা বিরোধিতা, এবং তারা সেটাকেও অ্যাকসেপ্ট করে নিয়ে থাকলো। এই অবস্থায় জাতীয় পার্টির আর এখন যে অবস্থা, আপনাদের সারা দেশে কোনো সংগঠন নেই, রংপুরে কিছু একটা মানে আঞ্চলিক ভাবে আছে শহর টহরের মধ্যে বা শহরের আশেপাশে, কিন্তু বড় টাইপের কোনো দল না, বরং সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত অনেক স্ট্রং। এই অবস্থায় এখন জাতীয় পার্টি কোনো ম্যাটার করে না। আর বিএনপি গত 15 বছর আন্দোলনের মধ্য দিয়ে তার যে একটা ইমেজ গড়ে তুলেছে, সেই ইমেজের সঙ্গে যদি এখন জাতীয় পার্টি আবার যুক্ত হয়, সেটা আবার যাবে না, এবং এটা বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী এটা মানবে না। তাহলে জাতীয় পার্টি কি হলো? আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, তাহলে তা তো গাছই নাই। গাছ যদি না থাকে, তাহলে সেই লতা গাছ কি বাঁচে? বাঁচে না। এখন সেই অবস্থার দিকে যাচ্ছে। তার মধ্যে আবার
এই যে এই মানে ঘটনায় যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, সেই ঘটনায় আবার মামলা দেওয়া হয়েছে। তো এখন অবস্থা বোঝেন যে তারা তো এই সব পরিস্থিতি কোনোভাবে মোকাবেলা করতে পারবে না। 6 বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে ৬৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। আসামির তালিকায় জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও আছেন। গত শুক্রবার রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলার বাদী হচ্ছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। বাদীপক্ষের আইনজীবী জহির হোসেন প্রথম আলোকে জানান, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় 31 অক্টোবর আদালতে নালিশি মামলা হয়। আদালত মামলার অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেন। বাবুল সর্দার চাখারি আর্জিতে বলেন, 2018 সালের 8 ফেব্রুয়ারি সকালে খালেদা জিয়া পুরানো ঢাকার বকশীবাজারে অবস্থিত আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন। এই সময় তিনিও ওই গাড়ির সঙ্গে ছিলেন। গাড়ি বহরটি মগবাজারে পৌঁছলে জেম কাদের সহ অন্য আসামিদের হুকুমে হামলা হয়। বহরের গাড়ি ভাঙচুর করা হয়। মামলার আসামি আওয়ামী লীগ নেতা দেবকুণ্ড, সিরাজুল হক, কুদ্দুস খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। অজ্ঞাতনামা আসামিরা গাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করেন। সিএনজি চালিত 3-4টি অটোরিকশা, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিএনপির কর্মীদের উপর হামলা করা হয়। সেই সময় এই বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল, তবে আসামিরা 14 দলের প্রভাবশালী নেতা কর্মী হয়, তখন অভিযোগ গ্রহণ করা হয়নি। এই আসামিদের মধ্যে কারা আছে? জেম কাদের ছাড়াও তার স্ত্রী শরীফা কাদের, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার রয়েছেন। দলটির প্রেসিডিয়ামের 12 জনও রয়েছে। এর মধ্যে আছেন সেলিম ওসমান, খায়রুল ইসলাম, আহসান, আব্দুর রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তারপরে আছেন লিয়াকত হোসেন, আতিকুর রহমান, সুলাইমান আলম, রেজাউল ইসলাম ভুইয়া, রাজা আমিন এবং এটিইউ তাজ রহমান। আছেন জাসদের হাসানুক ইনু, রাশেদ খান মেনন, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের আব্দুর রহমান। এরকম মোটামুটি আরো অনেকে আছে। তো এর মধ্যে এখন একে তো মানে কোনো আশ্রয় পাচ্ছে না কোনো দিক থেকেই জাতীয় পার্টি, তার মধ্যে এই মামলার আসামি হওয়া, সব মিলে জাতীয় পার্টির এই মানে দুর্যোগের দিনে আসলে এখন জাতীয় পার্টিকে বাঁচানোর কেউ নেই। সুতরাং জাতীয় পার্টি এখন ওই এক এক করে সব নেতারা হয় দল ছাড়বে, দল থেকে পদত্যাগ করবে। এখন তারা ঐক্যবদ্ধ আছে যে ভাই আমাদেরকে একটু নাও, কোথাও আশ্রয় দাও। এটাই হচ্ছে তাদের একমাত্র তদবির। এছাড়া আর কোনো দল হিসেবে তাদের টিকে থাকার আর কোনো সুযোগ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।